আজকে আমরা তোমাদের বইয়ের প্রথম যে অধ্যায় বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমাদের বইয়ের প্রথম অধ্যায়ের নাম কি? বাস্তব সংখ্যা। আচ্ছা, তো এখন আমি যদি জিজ্ঞেস করি যে বাস্তব সংখ্যা কি বলো তো। বাস্তব সংখ্যা হচ্ছে সকল ধরনের মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। তার মানে বাস্তব সংখ্যার মধ্যে কি কি থাকছে? বাস্তব সংখ্যার মধ্যে থাকছে মূলদ এবং অমূলদ। তাহলে বাস্তব সংখ্যা প্রধানত কত প্রকার? দুই প্রকার। হ্যাঁ, আর আমাদের পুরো অধ্যায়ে আমরা দেখব এই মূলদ এবং অমূলদ এই দুইটা জিনিস আমাদের অনেক বেশি আমাদের কাজে লাগবে। ঠিক আছে, তাহলে বাস্তব সংখ্যা কি? সকল ধরনের মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। আচ্ছা, আমরা বাস্তব সংখ্যা তাহলে বুঝলাম যে বাস্তব সংখ্যাটা কি। আচ্ছা, মূলদ অমূলদ কি ওটাতে আমি পরে যাচ্ছি, বাট বাস্তব সংখ্যা বুঝেছো তো? বাস্তব সংখ্যা কি? বাস্তব সংখ্যাতে মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। আচ্ছা, এখন আমাকে বলো তো অবাস্তব সংখ্যা কি তাহলে? অবাস্তব সংখ্যা আমরা তো বাস্তব বুঝলাম, অবাস্তব সংখ্যা কি? এটা বইয়ে নেই, তারপর আমরা শিখে রাখি একটু। অবাস্তব সংখ্যা হচ্ছে কোনো ঋণাত্মক সংখ্যার রুট। মনে করো -3, এটা একটা ঋণাত্মক সংখ্যা। আমি যদি এটা রুট করি তাহলে এটাকে আমি বলবো অবাস্তব সংখ্যা। বুঝেছো অবাস্তব সংখ্যা কি? অবাস্তব সংখ্যা হচ্ছে কোনো ঋণাত্মক সংখ্যার যদি আমি রুট করি সেটাকে আমি বলবো অবাস্তব সংখ্যা। সো আই থিঙ্ক তোমরা অবাস্তবের কনসেপ্টটাও বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে প্রধানত আমাদের জানতে হবে মূলদ সংখ্যা কি এবং অমূলদ সংখ্যা কি। তো মূলদ সংখ্যা কি? মূলদ সংখ্যা হচ্ছে যেই সংখ্যাটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। মনে করো p/q, এটা একটা ভগ্নাংশ। উপরে পিটা কি? এটা লব না, আর নিচে কিউটা কি? হর। তাহলে যেই সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় ওইটাকে আমরা বলছি মূলদ। আর এই পি এবং কি কি সংখ্যা বলতো? এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা। এই জিনিসটা একটু মনে রাখতে হবে যে পি এবং কিউ এরা কি? পূর্ণ সংখ্যা। ওকে, এরা পূর্ণ সংখ্যা। আচ্ছা, পূর্ণ সংখ্যা কি? আমি ওটাতে পরে যাচ্ছি, একটু পর এক্সপ্লেন করব। মানে নর্মাল সংখ্যাগুলো যেমন 1 2 3 4 5 এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। এবং এখানে একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা হচ্ছে কিউ নট ইকুয়াল টু 0। মানে এখানে পি এবং কিউ কি হবে? পূর্ণ সংখ্যা হতে হবে এবং কিউ এর মানটা 0 হওয়া যাবে না। কেন? খেয়াল করো, মনে করো একটা সংখ্যা হচ্ছে 5, আমি যদি নিচে যদি 0 নেই, এই যে কিউ এর মানটা যদি 0 ধরি তাহলে কি আসবে বলো তো? কোন সংখ্যাকে 0 দ্বারা ভাগ করা মানে কি? অসংজ্ঞায়িত, ইনফিনিটি আসে। সো দ্যাটস ওয়াই নিচে কখনো 0 হবে না। বুঝেছো শর্তটা কি? মূলদ সংখ্যার শর্ত হচ্ছে এই যে নিচের যে হরটা আছে মানে কিউ, কিউ কখনো 0 হবে না। আচ্ছা, আরেকটা একটা জিনিস তোমাকে বলি, মূলদ সংখ্যার ইংলিশ হচ্ছে রেশনাল নাম্বার। ইংলিশ কি? রেশনাল নাম্বার। আচ্ছা, এই রেশনাল কথাটা এসেছে রেশিও থেকে। খেয়াল করে যে রেশিও থেকে রেশনাল। আচ্ছা বলতো রেশিও জিনিসটা কি বলতো? রেশিও মানে কি? রেশিও মানে হচ্ছে অনুপাত। খেয়াল করো, রেশিও মানে কি? রেশিও মানে হলো অনুপাত। আচ্ছা, অনুপাত কি? যেমন 5:3, এটা একটা অনুপাত। খেয়াল করো, এটা একটা কি? এটা একটা অনুপাত। আচ্ছা, অনুপাতকে কি আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি না বলতো? পারি কি না? এই যে অনুপাতকে ভগ্নাংশ আকারে লিখতে পারি। তার মানে মূলদ সংখ্যা হচ্ছে এক ধরনের ভগ্নাংশ। বুঝতে পেরেছো? মানে যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে লেখা যাবে বা অনুপাত আকারে লেখা যাবে ওটাকেই আমরা বলছি মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। তাহলে এবার আমাকে বলো তো অমূলদ কি? তাহলে অমূলদ হচ্ছে এর উল্টাটা, অপোজিট। অর্থাৎ এটাকে p/q আকারে লেখা যাবে না। p/q আকারে কি? p/q আকারে লেখা যাবে না। ওকে, p/q আকারে লেখা যাবে না, মানে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না। তার ডেফিনেশন দুটো কি বুঝেছো? মূলদ সংখ্যা হচ্ছে যেই সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সেটাকে আমি বলছি মূলদ, আর যেই সংখ্যাটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না সেটাকে আমি বলছি অমূলদ। সো আই থিঙ্ক তোমরা মূলদ এবং অমূলদের কনসেপ্টটা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আসি আমরা এগুলোর আবার প্রত্যেকটার ভাগ আছে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে আসি মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যাকে আমরা বেসিক্যালি দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, নাম কি? পূর্ণ সংখ্যা। আর আরেকটা হচ্ছে ভগ্নাংশ। তাহলে মূলদ সংখ্যা কত প্রকার? প্রধানত দুই প্রকার, পূর্ণ সংখ্যার ভগ্নাংশ। তাহলে যত ধরনের পূর্ণ সংখ্যা আছে সবগুলোই মূলদ। এখন আসো পূর্ণ সংখ্যা কোনগুলো? পূর্ণ সংখ্যা হচ্ছে সকল নেগেটিভ অ্যান্ড পজিটিভ নাম্বার উইথ 0। একটু এক্সপ্লেন করলেই বুঝতে পারবা। খেয়াল করো,
আমি এখানে দেখো তো এখানে কি কি নিয়েছি, দেখো -2 -1 এগুলো কি ঋণাত্মক সংখ্যা না, নেগেটিভ নাম্বার। আর এই পাশে দেখো প্লাস, হ্যাঁ এই পাশে কি প্লাস নিয়েছি, আর মাঝখানে কি আছে 0, অর্থাৎ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা শূন্য সহ এগুলোকে আমি বলছি পূর্ণ সংখ্যা। তাহলে বলতে এই প্রত্যেকটাই কি, এই প্রত্যেকটাই অমূলদ। অর্থাৎ আমি যদি বলি -5 কি, -5 হচ্ছে একটা মূলদ সংখ্যা, ঠিক আছে। আমি যদি বলি +2 কি, +2 হচ্ছে একটা মূলদ সংখ্যা, কারণ এরা সবগুলোই পূর্ণ সংখ্যা। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। এই কারণে পূর্ণ সংখ্যা আসলে 3 প্রকার। কি কি? একটা হচ্ছে ঋণাত্মক, খেয়াল করো, একটা কি ঋণাত্মক মানে যেটা শূন্যের চেয়ে ছোট, এই যে শূন্যের চেয়ে ছোট ওইটাকে আমরা বলছি ঋণাত্মক। আর যেটা শূন্যের চেয়ে বড় ওইটাকে আমরা বলছি ধনাত্মক। নাম কি বলছি বলো? ধনাত্মক বলছি। আর আরেকটা আছে 0, যেটা ঋণাত্মকও না ধনাত্মকও না। তাহলে পূর্ণ সংখ্যা কত প্রকার? 3 প্রকার, ধনাত্মক, ঋণাত্মক, শূন্য এবং ধনাত্মক। ওকে, আচ্ছা তাহলে আমরা পূর্ণ সংখ্যা বুঝলাম। এবার আসো ভগ্নাংশ কত প্রকার। ভগ্নাংশ হচ্ছে আবার 2 প্রকার। কি কি? একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, একটা সাধারণ ভগ্নাংশ, আর একটা হচ্ছে দশমিক। খেয়াল করো সাধারণ ভগ্নাংশ কোনটা, যেমন 3/5 এটা একটা সাধারণ ভগ্নাংশ, কিন্তু আমি যদি বলি 3.5 এটা একটা দশমিক ভগ্নাংশ, কারণ এখানে কি আছে, এখানে দশমিক আছে। সো সাধারণ ভগ্নাংশ আমরা ছোটবেলায় পড়েছি যে সাধারণ ভগ্নাংশ কত প্রকার। সাধারণ ভগ্নাংশ 2 প্রকার সাধারণত। একটা হচ্ছে প্রকৃত, একটা কি প্রকৃত, আর একটা হচ্ছে অপ্রকৃত, ঠিক আছে। একটা প্রকৃত, একটা হচ্ছে অপ্রকৃত। প্রকৃত কোনটা? যেখানে উপরের সংখ্যাটা নিচের সংখ্যা থেকে ছোট হবে, অর্থাৎ উপরের যেটাকে আমরা বলছি লব, অর্থাৎ লব যদি হরের চেয়ে ছোট হয় সেটাকে আমরা বলছি, সেটাকে কি বলছি? প্রকৃত। অর্থাৎ এই ক্ষেত্রে আমার হরটা নিচেরটা বড় হবে, কার চেয়ে? লবের চেয়ে বড় হবে, তাহলে তখন সেটাকে আমি বলবো প্রকৃত ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত কি? এটার উল্টাটা, অর্থাৎ মনে করো 4/3। খেয়াল করো এবার উপরের লবটা কি, দেখো উপরের লবটা নিচের হরের চেয়ে বড়, অর্থাৎ লব যদি হরের চেয়ে বড় হয় সেটাকে আমরা কি বলি? আমরা বলি অপ্রকৃত ভগ্নাংশ। এগুলো আমরা সবই জানি। আচ্ছা, এই অপ্রকৃত ভগ্নাংশকে কিন্তু আমরা চাইলে মিশ্র আকারে প্রকাশ করতে পারি। অর্থাৎ অপ্রকৃতর আরেকটা টাইপ কি? মিশ্র। যেমন মনে করো 4/3 কে আমি চাইলে এভাবে লিখতে পারি 1/3। তাহলে অপ্রকৃতর আরেকটা রূপ কি? সেটা হচ্ছে মিশ্র। তাহলে মিশ্রতে কি থাকে? মিশ্রতে একটা পূর্ণ সংখ্যা থাকে, এই যে একটা পূর্ণ সংখ্যা, সাথে একটা প্রকৃত ভগ্নাংশ থাকে। তাহলে মিশ্র ভগ্নাংশের 2টা পার্ট, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা থাকবে এবং একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে। সো আই থিঙ্ক তোমরা সাধারণ ভগ্নাংশের কনসেপ্টটা কিন্তু বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে আমরা সাধারণ ভগ্নাংশ বুঝলাম। এবার আসো দশমিক ভগ্নাংশ, ঠিক আছে। সো দশমিক ভগ্নাংশটা হচ্ছে আমার 2 প্রকার। দশমিক ভগ্নাংশটা 2 প্রকার, একটা হচ্ছে সসীম, একটা হচ্ছে অসীম। ভালো করে বুঝো, একটা কি সসীম আর একটা হচ্ছে অসীম। বলতো সসীম মানে কি? সসীম মানে যেটার নির্দিষ্ট, মানে যেটাকে গুণে শেষ করা যায় সেটাকে আমি বলি সসীম। আর অসীম মানে এটা নির্দিষ্ট না, না এটাকে গুণে শেষ করা যায় না। যেমন ধরো আমি যদি বলি 3.14156, দেখো তো এখানে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে, দশমিকের পরে কয়টা অঙ্ক আছে? দশমিকের পরে টোটাল 5টা অঙ্ক আছে। যেহেতু 5টা অঙ্ক আছে, এটা গোনা যাচ্ছে, শেষ করা যাচ্ছে গুণে, তার মানে এটা সসীম ভগ্নাংশ, সসীম দশমিক। আর যদি আমি এরকম করে বলতাম, খেয়াল করো 3.1415932, মনে করো এইভাবে চলছে, এটা শেষ হচ্ছে না, এই যে এভাবে ডট ডট আছে, এই ডট ডটের অর্থ হচ্ছে এটা চলছে, তখন এটাকে আমি বলবো অসীম। তাহলে সসীম এবং অসীমের কনসেপ্টটা কি ক্লিয়ার? সসীম মানে দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকবে, আর অসীম মানে দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকবে না, মানে এটা শেষ হবে না, এটা চলতেই থাকবে, ঠিক আছে। এটাকে আমরা বলছি অসীম। এইবার আসো, এই যে অসীমের কথা বলছি, অসীমটা 2 ভাবে আসতে পারে। অসীমটা কত ভাবে আসতে পারে? 2 ভাবে আসতে পারে। কি কি সেটা? একটা হচ্ছে আবৃত, একটা কি আবৃত, আর একটা হচ্ছে অনাবৃত। একটা হচ্ছে আবৃত আর একটা কি, আর একটা অনাবৃত।
আবৃত মানে কি? আবৃত মানে যদি একই সংখ্যা বারবার আসতে থাকে, মনে করো এখানে এটা অসীম, ঠিক আছে, কিন্তু একই সংখ্যা বারবার আসবে। মনে করো আমি একটা এক্সাম্পল দিই, যে 3.1444, মনে করো যে 4 বারবার আসছে, এটা শেষ হবে না, এটাও চলতে থাকবে, মানে এটা অসীম, কিন্তু দেখো এই একটা সংখ্যা বারবার আসছে, এইরকম যদি হয় সেটাকে আমরা বলবো আবৃত। এটা আরেকটা নাম হচ্ছে পৌনপুনিক। দেখে আমরা কি বলি? আমরা বলি পৌনপুনিক। আচ্ছা, তাহলে এখন কি আমি মানে এরকম লিখতে থাকবো পৌনপুনিক থাকলে? উত্তর হচ্ছে না, পৌনপুনিক লেখার একটা সিস্টেম আছে। যেমন এই যে 3.14, যেই সংখ্যাটা বারবার আসবে ওইটার উপরে আমি একটা এভাবে ফোঁটা দিব, এই ফোঁটা মানে হচ্ছে আমার পৌনপুনিক, অর্থাৎ এই সংখ্যাটা মানে এই অঙ্কটা রিপিট হতে থাকবে। আচ্ছা, যদি এখানে একটা সংখ্যা রিপিট হচ্ছে এই জন্য আমি একটার উপর দিয়েছি, একটা অঙ্কের উপর। যদি এরকম হয় যে 3.282828, তাহলে আমি পৌনপুনিক কিভাবে লিখবো? তখন আমি লিখবো 3.28, এই যে দুইটার উপরে পৌনপুনিক দিব। যদি কখনো এমন হয় যে ধরো 3.563 মনে করো এই তিনটা সংখ্যা আবার রিপিট হচ্ছে, তখন আমরা কি করব? আমরা এভাবে লিখবো 3.563 লিখে এই যে প্রথমটা এবং শেষটা উপরে এরকম আমরা ফোঁটা দিব। বুঝেছো পৌনপুনিক লেখার সিস্টেমটা? বুঝেছো কিনা বলো তো? এটা হচ্ছে পৌনপুনিক লেখার সিস্টেম, যেটাকে আমরা বলছি আবৃত ভগ্নাংশ। আচ্ছা, এবার আসো অনাবৃত কি? অনাবৃত অনাবৃত হচ্ছে, খেয়াল করো, অনাবৃত হচ্ছে মানে কোনো মিল পাবা না, ঠিক আছে, মানে কোনো সংখ্যা রিপিট হবে না, মানে চলতেই থাকবে এবং কোনো সংখ্যা রিপিট হবে না, এটাকে বলা হচ্ছে অনাবৃত। এখন আমি বলি তোমাকে, এই যে এতক্ষণ ধরে আমি যা যা বললাম এই প্রত্যেকটাই কিন্তু মূলদ, শুধুমাত্র এইটা ছাড়া, এইটা হবে অমূলদ। বুঝেছো? শুধুমাত্র অনাবৃত দশমিক ভগ্নাংশটা হবে অমূলদ, বাকি যা যা আছে সবগুলো মূলদ। ক্লিয়ার? পয়েন্টটা ক্লিয়ার কিনা বলো আমাকে। আচ্ছা, এখন তুমি বলতে পারো যে ভাইয়া কেন এটা কেন অমূলদ, বাকিগুলো কেন মূলদ, ইভেন এটাও কেন মূলদ? আমরা এখন একটু এইটার এক্সপ্লেনেশনটা একটু দেখবো। হ্যাঁ, কেন বাকিগুলো মূলদ আর এটা অমূলদ, চলো একটু এটা দেখি। মনে করো একটা সংখ্যা হচ্ছে 3.1415, মনে করো এই সংখ্যাটা আছে, এটা একটা মূলদ সংখ্যা। কেন? কারণ আমি চাইলে এটাকে ভগ্নাংশ আকারে লিখতে পারি। কিভাবে দেখো, এই যে আমি দশমিক তুলে দিব, দিয়ে পুরো সংখ্যাটা লিখবো, লিখে এই যে দশমিকের জন্য নিচে একটা 1, এরপর যতটা অঙ্ক ততটা শূন্য, তাহলে 4টা অঙ্ক, এই জন্য 4টা শূন্য। দেখো তো আমি কি এটাকে ভগ্নাংশ আকারে লিখতে পারছি কি পারি নাই? বলো, পারছি। তার মানে এটা একটা মূলদ সংখ্যা, ওই যে ভগ্নাংশ আকারে প্রকাশ করা গেলেই মূলদ। আচ্ছা, এখন এইটা কেন অমূলদ? খেয়াল করো, আমি যদি বলি 3.14159332 এভাবে মনে করো চলছে, তাহলে আমি কি এটাকে ভগ্নাংশে প্রকাশ করতে পারবো? খেয়াল করো, আমি দশমিক তুলে দিয়ে হয়তো এভাবে লিখতে পারবো 1415932, মানে আমার এখানেও চলতে থাকবে, আবার নিচে দেখো দশমিকের কারণে একটা 1, এরপর যতগুলো অঙ্ক ততগুলো শূন্য, মানে এটা কিন্তু আমার এখানেও শেষ হচ্ছে না, দেখো চলছে। তার মানে আমি এটাকে ভগ্নাংশে প্রকাশ করতে পারছি না, দ্যাটস হোয়াই এটা একটা অমূলদ সংখ্যা। বুঝেছো বিষয়টা? এটা কেন অমূলদ? কারণ এটাকে ভগ্নাংশে প্রকাশ করা যাচ্ছে না। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা দেখলাম যে সকল পূর্ণ সংখ্যা, সকল ভগ্নাংশ, সকল আবৃত দশমিক, সেগুলো সবই মূলদ, শুধুমাত্র অনাবৃতটা হচ্ছে অমূলদ, অর্থাৎ যেটা পৌনপুনিক না, মানে অসীম অনাবৃত দশমিক, সেটা হচ্ছে তোমার অমূলদ। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন অনেকেই করে যে ভাইয়া 3.14 এই যে যেটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ, এইটা কিভাবে মূলদ হয়? এটাও তো চলছেই, খেয়াল করো, এটাও কিন্তু এই যে 444 এটাও কিন্তু চলছে, এটাও কিন্তু শেষ হবে না, তাহলে এটা কিভাবে মূলদ? কারণ এটাকেও আসলে ভগ্নাংশে প্রকাশ করা যায়। কিভাবে? চলো একটু আমরা এটা দেখি। তো এইটাকে আমরা এইভাবে লিখবো 3.14 এর উপর ফোঁটা দিব। তো আমরা মানে পৌনপুনিক থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমরা যে কাজটা করব, প্রথমত এরকম একটা দাগ দিব, দিয়ে
পুরো সংখ্যাটা লিখবো, মানে দশমিক পৌনঃপুনিক সব বাদ, মানে যে সংখ্যাটা আছে সেটা পুরোটা লিখবো, দশমিক বাদ পৌনঃপুনিক সবই বাদ, জাস্ট মূল সংখ্যাটা লিখবো। লেখার পর একটা মাইনাস দিব, লেখার পর কি দিব, মাইনাস দিব, দিয়ে এবার এই যে যেটা পৌনঃপুনিক আছে এই পৌনঃপুনিকটা বাদ দিয়ে বাকিগুলো লিখবো। তাহলে দেখো তো এখানে পৌনঃপুনিক কোনটা, 4, তাহলে 4 বাদে বাকি কি আছে এইটা, মানে দশমিক বাদ, দশমিকের কথা বাদ, এখানে আছে কি 31 বুঝেছো বলো? আমি পৌনঃপুনিকটা বাদে যেটা আছে ওইটা মাইনাস করে দেব। এবার আসো নিচে, নিচে লিখবো যতটা পৌনঃপুনিক ততটা 9, দেখো তো কয়টা পৌনঃপুনিক আছে, একটা পৌনঃপুনিক, ওই জন্য একটা 9। এরপর ডান পাশে আমি লিখবো যতটা অনাবৃত, অর্থাৎ পৌনঃপুনিক 9 মানে অনাবৃত যেটা, অনাবৃত যেটা ততটা শূন্য, দেখো তো এখানে অনাবৃত কয়টা আছে, একটা আছে, তাহলে একটা শূন্য, বুঝেছো? তাহলে এখন যদি আমরা এটাকে বিয়োগ করি, দেখো তো কি লিখতে পারি, আমি লিখতে পারি এভাবে 283/90। দেখো ভগ্নাংশে প্রকাশ করা গিয়েছে, হ্যাঁ ভগ্নাংশে প্রকাশ করা যাচ্ছে, তার মানে এটা একটা মূলদ। এটা কি সংখ্যা, এটা মূলদ। তাহলে আমরা আরেকটা পৌনঃপুনিককে দশমিকে প্রকাশ, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি, মনে করো 2.837, ধরো এখানে এই যে 3 আর 7 এর উপর পৌনঃপুনিক আছে, তাহলে আমরা কি করব, আমরা প্রথমত মনে করব দশমিক নেই, সবকিছু বাদ, জাস্ট মূল সংখ্যাটা 2837, 2837 মাইনাস, এবার পৌনঃপুনিক ছাড়া যে অংশটা আছে, তাহলে পৌনঃপুনিক এই যে 3 7, তাহলে এইটা বাদ দিয়ে বাকি কি আছে 28, দশমিক ধরবো না আমরা, 28 নিব। এরপর আমরা দেখব পৌনঃপুনিক আছে কয়টার উপর, দুইটা, তাহলে দুইটা 9, এরপর পৌনঃপুনিক ছাড়া কয়টা, একটা, তাহলে একটা শূন্য, এই যে দেখো। এরপর তুমি ক্যালকুলেশন করবা, ঠিক আছে, এরপর তুমি ক্যালকুলেশন করবা, এটা ক্যালকুলেটরে চাপ দিলে দেখবা যে ইজিলি জেনারেল ফরম্যাটটা বের হয়ে আসবে, আর কি সাধারণ কাটাকাটি করে যেটা আসে ওইটা আসবে। 8 আছে 17 মিলাতে 9, হাতে হলো 1, 2 3, 3 3 0, 8 2, বুঝেছো? এই দেখো ভগ্নাংশে প্রকাশ করা যাচ্ছে, তার মানে এটা মূলদ, ঠিক আছে, বুঝেছো বিষয়টা? তাহলে আমাকে বলো তো, আমাকে তুমি এবার বলো যে মূলদের মধ্যে কোন কোন সংখ্যাগুলো পড়ছে। নাম্বার 1 সকল পূর্ণ সংখ্যা, তাই না, সকল পূর্ণ সংখ্যা, সেটা হোক পজিটিভ হোক নেগেটিভ, ইভেন জিরো, জিরো কিন্তু একটা মূলদ সংখ্যা। তারপর আমরা দেখলাম সকল ভগ্নাংশ, সকল কি ভগ্নাংশ, ভগ্নাংশের মধ্যে কি কি দেখলাম, একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ, সসীম দশমিক, এগুলো কিন্তু মূলদ। আরেকটা কি দেখলাম, অসীম আবৃত, অসীম আবৃত, এই সবগুলো কি, এই সবগুলোই আসলে মূলদ সংখ্যা, এটা একটু ভালো করে মনে রাখবা, ঠিক আছে, এই সবগুলো হচ্ছে মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা কোনটা বলো, অমূলদ সংখ্যা কোনটা, এটা হচ্ছে অসীম, অসীম অনাবৃত, অসীম অনাবৃত, ঠিক আছে, এটা হচ্ছে অমূলদ। তাহলে আমরা মূলদ এবং অমূলদের কনসেপ্টটা বুঝলাম। হ্যাঁ, এখন আমাদের আরো কিছু বিষয় একটু জানতে হবে, কিছু কনসেপ্ট জানতে হবে, যেমন স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা যেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি, ক্যাপিটাল এন। কি দ্বারা প্রকাশ করি, ক্যাপিটাল এন। কেন ক্যাপিটাল এন, বিকজ স্বাভাবিক সংখ্যার ইংলিশ হচ্ছে ন্যাচারাল নাম্বার। কি, ন্যাচারাল নাম্বার। তো স্বাভাবিক সংখ্যাকে ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করা হয়। তো কোনগুলো স্বাভাবিক সংখ্যা, উত্তর হচ্ছে শূন্য বাদে সকল ধনাত্মক সংখ্যা, অর্থাৎ 1 2 3 4 5 এভাবে চলতেই থাকবে। তারপরে স্বাভাবিক সংখ্যা কিন্তু ঋণাত্মক হতে পারে না, ইভেন শূন্যও কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়বে না, এটা কিন্তু মানে খুবই কেয়ারফুল, শূন্য কিন্তু হবে না, শূন্যবাদ, শূন্যবাদের সকল ধনাত্মক সংখ্যা। এবার আসো বাস্তব সংখ্যাটা তো আমরা অলরেডি দেখলাম, বাস্তব সংখ্যা যেটাকে ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করা হয়, কারণ ইংলিশে এটাকে রিয়েল নাম্বার বলা হয়, রিয়েল নাম্বার। তো রিয়েল নাম্বার কোনগুলো, ওই যে আমরা একটু আগে দেখেছি, সকল মূলদ এবং অমূলদ, ঠিক আছে, মূলদ এবং অমূলদ। আচ্ছা, মূলদ সংখ্যাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়,
মূলদকে কি দ্বারা প্রকাশ করা হয়? কিউ। মূলদকে কি দ্বারা প্রকাশ করা হয়? কিউ দ্বারা। ওকে, আর অমূলদকে কিউ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। অমূলদকে কিউ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সকল মূলদ এবং অমূলদ হচ্ছে বাস্তব সংখ্যা। এবার আমরা কি দেখেছি? এবার আমরা দেখেছি পূর্ণ সংখ্যা, রাইট? সো পূর্ণ সংখ্যাকে আমরা ক্যাপিটাল জেড দ্বারা প্রকাশ করি, ক্যাপিটাল জেড। এখন পূর্ণ সংখ্যা অনেক সময় তুমি দেখবা জেড এর উপর এরকম প্লাস দেয়া আছে, জেড এর উপর প্লাস দেওয়া থাকলে বুঝবে ওটা ধনাত্মক সংখ্যাগুলোকে বোঝাচ্ছে। যদি জেড এর উপর মাইনাস থাকে তাহলে বুঝবে ওটা ঋণাত্মক সংখ্যাগুলোকে বোঝাচ্ছে। ওকে, তাহলে আমরা পূর্ণ সংখ্যাও বুঝতে পারলাম। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমার লাগবে। হ্যাঁ, আচ্ছা এখন আসো, এই যে স্বাভাবিক সংখ্যা না, স্বাভাবিক সংখ্যা, এই স্বাভাবিক সংখ্যার কিন্তু আবার কিছু প্রকারভেদ আছে, সেটা নিয়ে একটু আলোচনা করি। অর্থাৎ স্বাভাবিক সংখ্যার মধ্যে আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে মৌলিক এবং যৌগিক। মৌলিক এবং কি যৌগিক। আচ্ছা খেয়াল করো, মৌলিক সংখ্যা কোনগুলো? যেই সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, ওইটা হচ্ছে মৌলিক। যেমন তুমি খেয়াল করো 5, দেখো তো 5কে কি 1 এবং 5 ছাড়া আর কোনো কিছু দ্বারা ভাগ যায়? যায় না। তার মানে 5 একটা মৌলিক সংখ্যা। খেয়াল করো 7, বলতো 7কে কি 1 এবং 7 ছাড়া, মানে ওই যে ডেফিনেশন হচ্ছে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো কিছু দ্বারা ভাগ যাবে না, সেটাই হচ্ছে মৌলিক। দেখো ভাগ যাচ্ছে না, তার মানে 7 একটা মৌলিক সংখ্যা। এবার আমাকে বলতো 2 কি? 2 কি? 2ও একটা মৌলিক সংখ্যা, কারণ 2কে 1 এবং 2 ছাড়া আর অন্য কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না। তাহলে এই 2টা কিন্তু একটা ব্যতিক্রম ধর্মী মৌলিক সংখ্যা, এটা হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা। তাছাড়া যতগুলো মৌলিক সংখ্যা আছে প্রত্যেকটাই কিন্তু বিজোড়। একমাত্র জোড় মৌলিক সংখ্যা কোনটা? 2। ঠিক আছে, এখন ধরো তোমাকে প্রশ্ন করলো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটা, তাহলে উত্তর হবে 2। কিন্তু যদি প্রশ্ন করে সবচেয়ে ছোট বিজোড় মৌলিক সংখ্যা, তাহলে উত্তর হবে 3। ঠিক আছে, বুঝেছো জিনিসটা? আচ্ছা এখন অনেক সময়, আই থিঙ্ক তোমরা মৌলিক সংখ্যার কনসেপ্টটা বুঝেছো। অনেক সময় একটা প্রশ্ন করে যে ধরো 20 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? তো তুমি কি এটা তখন এভাবে করবা যে হ্যাঁ 23, 29, 31 এভাবে কাউন্ট করতে হলে তোমার অনেক টাইম লাগবে। সো একটা ফর্মুলা মনে রাখো, তুমি মনে রাখো এভাবে 44, 223, 223, 21, এইটা একটু মুখস্থ করে ফেলো তো। 44, 223, 223, 21, কি বললাম? 44, 223, 223, 21, এটা একটু মুখস্থ করে ফেলো। এইটা মুখস্থ করলে তুমি 1 থেকে 100 পর্যন্ত প্রত্যেকটা মৌলিক সংখ্যা বের করতে পারবা। এইটা দ্বারা ইন্ডিকেট করতেছে যে এই যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টা। সেগুলো কি কি? এই যে 2, 3, 5, 7। আবার খেয়াল করো, এই যে এই 4 দ্বারা বোঝাচ্ছে 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টা। কি কি? 11, 13, 17 আর 19। ঠিক আছে, সো এভাবে 100 পর্যন্ত মোট 25টা মৌলিক সংখ্যা আছে। কয়টা? 25টা। তো যদি প্রশ্ন করে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, কি বলবা? 25টা। তো আমি যে কোশ্চেনটা তোমাকে করেছিলাম যে 30 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে, তখন তুমি এই যে 30 এর ঘর কোনটা? এটা। আর 70 এর ঘর কোনটা? এই যে 30, 40, 50, 60, 70, তাহলে এই যে এইটা। তাহলে এই রেঞ্জের মধ্যে টোটাল মৌলিক সংখ্যা কয়টা আছে? তুমি এবার যোগ করো, এই দেখো 2 2 4, 4 3 7, 7 2 9, 9 2 11। তার মানে 30 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 11টা। এই টেকনিকের মাধ্যমে তুমি ইজিলি যে কোনো মৌলিক সংখ্যা বের করতে পারবা 1 থেকে 100 পর্যন্ত। সবাই মৌলিক সংখ্যার কনসেপ্টটা বুঝেছো বলো? আচ্ছা এবার আসি যৌগিক সংখ্যা কি। যৌগিক সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যার অপোজিট, অর্থাৎ এটাকে 1 এবং ওই সংখ্যা ছাড়াও অন্যান্য সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। যেমন ধরো 8, দেখো 8কে কিন্তু 1 দ্বারা ভাগ যায়, 2 দ্বারা যায়, 4 দ্বারা যায়, 8 দ্বারা যায়। দেখো 1 এবং ওই সংখ্যা ছাড়াও অন্যান্য সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে এটা যৌগিক সংখ্যা। ক্লিয়ার? বুঝেছো? ওকে ফাইন, তাহলে আমরা মৌলিক এবং যৌগিকের কনসেপ্টও জানলাম। এবার আমাদের আরেকটা টার্ম অনেক সময় আসে যে সহমৌলিক। বলে যে সহমৌলিক বলতে কি বুঝো?
তো সহমৌলিক হওয়ার জন্য দুইটা সংখ্যা লাগবে। কয়টা সংখ্যা? দুইটা সংখ্যা। সো দুটি সংখ্যার যদি গসাগু এক হয়, দুটি সংখ্যার গসাগু কত হবে? গসাগু যদি এক হয় তাহলে তাদেরকে আমি সহমৌলিক বলবো। আচ্ছা, যদি এটা না বুঝে তাহলে আর একটু সহজ করে বলি, দুইটা সংখ্যার মধ্যে সাধারণ গুণনীয়ক হিসেবে শুধুমাত্র এক থাকবে। যেমন মনে করো 6 এবং 13, খেয়াল করো 6 এবং 13, তাহলে 6 এর সাধারণ গুণনীয়ক কত বলো? বা 6 এবং 6 আর 15 নেই, তো 6 এর সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 2 3 6। আর 15 সাধারণ গুণনীয়ক কি কি দেখো, মানে গুণনীয়ক গুলো কি কি? 1 3 5 এবং 15। তাহলে দেখো তো এখানে সাধারণ গুণনীয়ক কয়টা? একটা দুইটা। এই যে যেহেতু দুইটা আছে তার মানে এরা কিন্তু সহমৌলিক না, এরা সহমৌলিক না। কিন্তু আমি যদি এখানে 13 নিতাম, ধরো 6 আর 13 নিলাম, 6 আর 13, ঠিক আছে, 6 আর 13, তো দেখো 13 তো হচ্ছে এটা একটা মৌলিক সংখ্যা, 1 আর 13 ছাড়া আর কোনো গুণনীয়ক নাই। দেখো তো এই দুইটার ক্ষেত্রে সাধারণ গুণনীয়ক কত? সাধারণ গুণনীয়ক 1, তার মানে এটা সহমৌলিক। এইটা হচ্ছে বইয়ের ভাষায় বললাম। এখন আমি তোমাকে একটা এমন শর্টকাট শেখাবো, তুমি আর জীবনে ওই মৌলিক সহমৌলিকের কনসেপ্ট ভুলবা না। সেটা কি? সেটা হচ্ছে তুমি সংখ্যা দুটাকে উপর নিচে লিখবা, ভগ্নাংশ আকারে লিখবা। যেমন আমি বলছি 6 আর 13, তো তুমি 6/13 এভাবে লিখবা। লিখে দেখবে যে উপর নিচে কাটাকাটি করা যায় কিনা। কাটাকাটি করা গেলে সহমৌলিক হবে না, কাটাকাটি করা না গেলে সহমৌলিক। কি বললাম? কাটাকাটি না গেলে সহমৌলিক, বুঝেছো? কাটাকাটি না গেলে সহমৌলিক। আচ্ছা, কাটাকাটি কি রকম? যেমন একটু আগে আমি একটা সংখ্যা নিয়েছিলাম 6 এবং 15, তাই না? দেখো তো 3 দ্বারা কি দুটাকে কাটাকাটি করা যায়? যায়। 3 দুগুণে 6, 3 5 15, এই যে কাটাকাটি যাচ্ছে। কাটাকাটি করা গেলে সহমৌলিক হবে না। যদি কাটাকাটি করা না যায় তাহলেই সহমৌলিক, বুঝেছো? যেমন আমরা যদি বলি 10 আর 21, ধরো আমি বললাম 10 আর 21, এরা কি সহমৌলিক? তখন তুমি এমনি করে দেখবা যে কাটাকাটি যায় কিনা। যেমন 2 দ্বারা 10 কে যায় কিন্তু 21 কে তো যায় না। 3 দ্বারা কি 10 কে যায়? যায় না, কিন্তু 21 কে যায়। তো আলটিমেটলি দেখা যাচ্ছে এখানে আমাদের কোনো কাটাকাটি যাচ্ছে না, তার মানে 10 এবং 21 কি? এরা সহমৌলিক। সো আই থিঙ্ক তোমরা সহমৌলিকের কনসেপ্টটা খুব ভালো করেই বুঝেছো। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি আমাদের ডেফিনেশন গুলো ক্লিয়ার করলাম। এখান থেকে অনেক সময় ওই যে বললাম যে কিছু এমসিকিউ প্রশ্ন আসে, তো এইটা একটা টাইপ। হ্যাঁ, এটা একটা টাইপ এমসিকিউ এর। আরেকটা টাইপ হচ্ছে তোমাকে বলবে নিচের কোন সংখ্যাটা মূলদ। কি বলবে? নিচের কোন সংখ্যাটা মূলদ আর কোন সংখ্যাটা অমূলদ। এই ধরনের প্রশ্ন অনেকবার আসছে, অনেকবার। ঠিক আছে, তাহলে এখন আমাদের শিখতে হবে যে আমরা কিভাবে সহজেই মূলদ এবং অমূলদ চিনতে পারি, এটা একটু শিখতে হবে আমাদের। তো চলো আমরা এখন একটু দেখি। তো প্রথম যে টেকনিকটা সেটা হচ্ছে আমাদের বুঝতে হবে পূর্ণবর্গ। এই কনসেপ্টটা কি মনে আছে? পূর্ণবর্গ কি? পূর্ণবর্গ আমরা 7 এ পড়ছিলাম। কিন্তু দেখো, পূর্ণবর্গ হচ্ছে সেই সংখ্যাগুলো যাদের কি আছে? যাদের বর্গমূল আছে। যাদের কি? বর্গমূল আছে। খেয়াল করো, 1 এর বর্গমূল আছে না? 1 এর বর্গমূল কত? 1। 4 এর বর্গমূল কত? 2। 9 এর বর্গমূল কত? 3। 16 এর বর্গমূল কত? 4। 25 এর বর্গমূল কত? 5। তাহলে যেই সংখ্যাগুলোর বর্গমূল আছে ওই সংখ্যাগুলোকে বলা হচ্ছে পূর্ণবর্গ। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি। তাহলে যেগুলো পূর্ণবর্গ, এই সংখ্যার উপর যদি রুট থাকে সেটা হবে মূলদ। সেটা কি বলো? মূলদ। আর যদি এমন হয় যে পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ নয় এমন সংখ্যার উপর রুট আছে, তাহলে সেটা হবে অমূলদ। সেটা কি বলো? অমূলদ। যেমন 1 একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 1 এর উপর যদি রুট থাকে তাহলে সেটা মূলদ। আচ্ছা, 2 একটা পূর্ণবর্গ নয়, তাহলে এর উপর যদি রুট থাকে তাহলে এটা অমূলদ। 3 পূর্ণবর্গ নয়, তো 3 এর উপর যদি রুট থাকে তাহলে এটা অমূলদ। 4 পূর্ণবর্গ, তো 4 এর উপর যদি রুট থাকে তাহলে এটা মূলদ। কনসেপ্ট কি বুঝছো? এটা বুঝলেই যথেষ্ট। ঠিক আছে,
এখন তোমাকে আমি একটা সহজ কথা বলি। সহজ কথা হচ্ছে, এই যে যদি রুট থাকে, যে কোনো সংখ্যার উপরে যদি রুট থাকে, তোমার কাজ হবে রুটটা তুলে দেওয়া। যদি আমি রুট তুলে দিতে পারি তাহলে সেটা মূলদ। কি বললাম? রুট তুলে দিলে মূলদ, মানে রুট যদি তুমি তুলে দিতে পারো সেটা মূলদ। আর যদি রুট তুলে দিতে না পারো, আচ্ছা একটু লিখে দিই, রুট তুলে দিতে পারলে মূলদ, আর যদি রুট তুলে দিতে না পারলে তাহলে অমূলদ। আচ্ছা তুলে দেওয়া মানে কি? তুলে দেওয়া মানে কি? যেমন এই যে 4-এর উপর রুট আছে, হ্যাঁ, তাহলে আমি কি রুট 4 সমান কি 2 লিখতে পারি না? দেখো তো আমার রুট চলে গেছে কিনা, চলে গেছে, তার মানে এটা মূলদ। কিন্তু রুট 3, এইখানে কি রুট তুলতে পারতেছি? আমি পারছি না, তার মানে এটা অমূলদ। বিষয়টা কি বুঝেছো যে কখন মূলদ হবে কখন অমূলদ হবে? যেমন আমি যদি তোমাকে বলি যে বলো তো এটা কি মূলদ নাকি অমূলদ, সো তুমি ক্যালকুলেটরে চাপ দাও, দেখো 324-এর বর্গমূল করলে হয় 18, তার মানে আমি রুট তুলে দিতে পারছি, তার মানে এটা একটা মূলদ সংখ্যা। কিন্তু যদি বলি 325 এর তো রুট তুলে দেওয়া যাচ্ছে না, তার মানে এটা অমূলদ। ওকে, এটা কি? অমূলদ, আর এটা হচ্ছে মূলদ। ওকে, এবার আসো, যদি রুটের ভিতর ভগ্নাংশ থাকে, মনে করো এরকম আছে যে 50/18, তোমাকে বললো যে এটা কি মূলদ নাকি অমূলদ। তুমি ভাবতে পারো যে হ্যাঁ 50 তো একটা অমূলদ, পূর্ণবর্গ নয় এমন একটা সংখ্যা, এবং 18 পূর্ণবর্গ নয় এমন একটা সংখ্যা, তার মানে এইটার উপর রুট আছে, অর্থাৎ এটা মনে হয় অমূলদ। সো এইভাবে চিন্তা করলে তো ভুল হবে। যদি রুটের ভেতর ভগ্নাংশ থাকে, তুমি এগুলো দেখবে যেগুলো কাটাকাটি করে রুট তুলে দেওয়া যায় কিনা, এগুলো কাটাকাটি করে রুট তুলে দেওয়া যায় কিনা। আমাদের টার্গেট কি? টার্গেট হচ্ছে রুট তুলে দেওয়া। তাহলে দেখি আমরা রুট তুলে দিতে পারি কিনা। সো দেখো, এখানে যদি আমি 2 দ্বারা 2টাকে কাটাকাটি করি, তো 2 দ্বারা 18কে কাটলে 9, আর এখানে 2 দ্বারা 50কে কাটলে 25, তাহলে রুট 25/9। সো দেখো রুট 25/9, এদের কিন্তু এখন আমরা বর্গমূল বের করতে পারবো। তারপরে রুট 25-এর বর্গমূল কি, মানে এটাকে রুটটাকে চাইলে আমি আলাদা করে লিখতে পারি, একটু ভেঙে দেখাচ্ছি। রুট 25 মানে কত? 5, আর রুট 9 মানে কত? 3। দেখো তো ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। আর আমি রুটও তুলে দিতে পারছি, তার মানে এটা একটা মূলদ সংখ্যা। ওকে, এটা কি সংখ্যা? এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। ওকে, এবার যদি আমি তোমাকে আরেকটা সংখ্যা বলি, যে মনে করো এপাশে লিখি যে √1.21, আমি বললাম এটা কি মূলদ, তখন তুমি কি করবে? আগে এটাকে ভগ্নাংশে লিখো, যে 121 ডিভাইডেড বাই, এই যে দশমিকের জন্য একটা 1, এরপর 2টা অঙ্ক, এই জন্য 2টা শূন্য। এবার সেইদের রুট বের করা যায় কিনা? উত্তর হচ্ছে যায়। 121-এর রুট করলে 11, আর 100 রুট করলে 10। সো দেখো আমি রুট তুলে দিতে পারছি এবং এটাকে ভগ্নাংশে প্রকাশ করা যাচ্ছে, তার মানে এটা একটা মূলদ সংখ্যা। ক্লিয়ার? এটা একটা কি সংখ্যা? এটা একটা মূলদ সংখ্যা। কিন্তু আমি যদি তোমাকে একটা অঙ্ক দেই যে 14.4, খেয়াল করো, আমি বললাম 14.4, এটার উপর রুট দিলাম, বললাম এটা কি মূলদ? এটা কি মূলদ নাকি অমূলদ? সো তুমি কি করবা? তুমি এটাকে এভাবে ভাঙো, 144 যেহেতু দশমিক আছে, তাহলে একটা 1, দশমিকের পর একটা সংখ্যা, এই জন্য 10। সো খেয়াল করো, 144-এর রুট করলে 12, কিন্তু 10-এর তো রুট করা যায় না, তাহলে রুট 10 হবে। দেখো তো আমি কি রুট তুলে দিতে পারছি? পারি নাই। কিন্তু যেহেতু রুট আছে, তার মানে এটা অমূলদ। এটা কি? এটা অমূলদ। ওকে, অনেকে কিন্তু ওই যে 14.4 দেখে ভাবছে যে এটা তো বর্গমূল মনে হয় করা যাবে না। যদি সংখ্যাটা এভাবে থাকতো, খেয়াল করো 1.44, ভালো করে বুঝো, মনে করো √1.44 আছে, তখন আমি লিখতে পারতাম, দেখো এখানে উপরে 144 আর নিচে 100, ঠিক আছে? এটা তখন 12 হতো, আর এটা তো 10। এইটা হচ্ছে মূলদ। 1.44 মূলদ, কিন্তু 14.4
এটা কিন্তু মূলদ না। তাহলে এই যে এগুলো বুঝতে হবে, বুঝছো? এগুলো মুখস্থ না, এগুলো বোঝার জিনিস। এখন আসি, যদি আমি তোমাকে আরেকটা জিনিস এগুলো একটু মুছে দিই। এবার যদি তোমাকে আরেকটা প্রশ্ন করি, যে ধরো √2.7 এবং 7 এর উপর কি আছে? পৌনঃপুনিক আছে। আমি বললাম এটা কি মূলদ? আমি বললাম এটা কি মূলদ কিনা। তো তুমি এটাকে ট্রাই করো ভগ্নাংশে প্রকাশ করার, দেখো কি হয়। সো আমরা কিন্তু পৌনঃপুনিককে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা শিখেছি। তো কিভাবে শিখেছি, এই দেখো, উপরে প্রথমে পুরো সংখ্যাটা লিখবো দশমিক ছাড়া, এরপর পৌনঃপুনিক বাদে যেটা আছে ওইটা লিখবো, মাইনাস ওইটা, তাহলে -2। আর এরপর লিখবো নিচে কত, যতটা পৌনঃপুনিক ততটা 9, এবং অনাবৃত অংশ যতটা ততটা 0। যেহেতু অনাবৃত অংশ নেই দশমিকের পরে, তার মানে 0 হবে না। আচ্ছা, তাহলে দেখো তো কি দাঁড়াচ্ছে। এখানে আসছে আমাদের 27 থেকে 2 বাদ দিলে 25, আর এখানে 9। ওকে, তাহলে এবার বলো 25-এর কি রুট করা যায়? হ্যাঁ যায়। 25-এর রুট করলে 5। 9-এর কি রুট করা যায় বলো তো? হ্যাঁ যায়। 9-এর রুট করলে 3। তাহলে যে 5/3, খেয়াল করো, 5/3 ভগ্নাংশে প্রকাশ করা যাচ্ছে, এবং আমি রুট তুলে দিতে পারছি, তার মানে এটা আমার মূলদ। এটা কি মূলদ, বুঝতে পেরেছ? কিন্তু এইবার যদি আমি তোমাকে বলি √3.7, এবার 7 এর উপর পৌনঃপুনিক, খেয়াল করো, এবার কিন্তু 2.7 না, 3.7। তাহলে দেখি তো কি হয়। তাহলে 37 - 3 ডিভাইড বাই 9। তাহলে এখন দেখো √37 থেকে 3 বাদ দিলে 34, আর নিচে 9। তো দেখো 9 এর রুট করলে 3 হয়, কিন্তু 34-এর রুট করা যাচ্ছে না, তাহলে √34। দেখো আমি কিন্তু রুট তুলে দিতে পারি নাই, তার মানে কি বলতো, এটা অমূলদ। বুঝেছো কিনা? মানে এগুলো খুবই সহজ জিনিস, মানে তুমি যদি বুঝে বুঝে করো খুবই সহজ, আর না বুঝে করলে কঠিন। তুমি দেখো, মানে এই রিলেটেড অনেক প্রশ্ন কিন্তু বিভিন্ন পরীক্ষা আসছে। হ্যাঁ, তাহলে আমরা এটা একটা বুঝলাম। আরেকটা জিনিস একটু আমাদের জানতে হবে, ঠিক আছে? সেটা কি? আচ্ছা, তুমি কি কখনো এইরকম কোনো চিহ্ন দেখেছো? অর্থাৎ রুটের কোণের উপরে একটা অঙ্ক, সেটা 3 হতে পারে, 4 হতে পারে, দেখেছো কিনা? এরকম কিন্তু আছে। অর্থাৎ এরকম কি দেখেছো যে √3√8? হ্যাঁ, এরকম আছে। এইটাকে বলা হয়, এই যে যখন রুটের কোণের উপর 3 থাকে, এটাকে বলা হয় ঘনমূল। এর নাম কি? এর নাম হচ্ছে ঘনমূল। যেমন এটাকে আমরা বলছি বর্গমূল, আর বর্গের উপর যদি এখানে এরকম থাকে, এটাকে আমি বলছি কি? ঘনমূল। যদি রুটের কোলে 4 থাকে, এটাকে বলা হয় চতুর্মূল। নাম কি? এর নাম হচ্ছে চতুর্মূল। বুঝেছ? তো যাই হোক, তোমার কিন্তু চতুর্মূলটা লাগবে না, তোমার মোটামুটি ঘনমূল জানলেই হবে। তারপর আমি বললাম। আচ্ছা, এখন আসে, এটাকে ঘনমূল বলে। আচ্ছা, এটা দ্বারা আসলে কি ইন্ডিকেট করছে বলো তো? 3√8 এটা দ্বারা ইন্ডিকেট করছে, এই উপরেরটা বোঝায় কোন সংখ্যাটা এতবার গুণ করলে নিচেরটা হবে। অর্থাৎ কোন সংখ্যাটা 3 বার গুণ করলে 8 হবে। কথা কি বুঝছো কিনা? কোন সংখ্যা 3 বার গুণ করলে 8 হবে বলো তো? কোন সংখ্যা? 2। ইয়েস, 2 কে 3 বার গুণ করলে, দেখো 2 যদি আমি 3 বার গুণ করি, তাহলে আমি 8 পাচ্ছি। তাহলে এই যে 3√8 মানে হচ্ছে 2। বুঝেছো? তাহলে সিমিলারলি যদি বলি 3√27, তার মানে কোন সংখ্যা 3 বার গুণ করলে 27 হবে? উত্তর হচ্ছে 3। বুঝতে পারছো কিনা? যদি বলি 3√64, অর্থাৎ কোন সংখ্যা 3 বার গুণ করলে 64 হবে? উত্তর হচ্ছে 4। তুমি দেখো তো হয় কিনা। 4 কে 3 বার গুণ করো, দেখো এই 4 4 16, 4 16 64, দেখো 64। এই জন্য 3√4 মানে হচ্ছে 64। বুঝেছো? বলো এটা বুঝেছো কিনা? আচ্ছা, এবার আসি। তাহলে এই রিলেটেড যত সংখ্যা থাকবে, অর্থাৎ যাদের ঘনমূল আছে, যাদের কি ঘনমূল আছে,
সেগুলো হবে মূলদ। সেগুলো কি? মূলদ। আর যাদের ঘনমূল নেই সেটাকে আমি বলবো অমূলদ। কি বলবো? অমূলদ। যেমন আমি যদি বলি 3√9, দেখো 3√9 কে আছে কোন সংখ্যা 3 বার গুণ করলে 9 হবে? উত্তর হচ্ছে না, এরকম নেই। তার মানে এটা হচ্ছে অমূলদ, কারণ এর কোনো ঘনমূল নেই। কিন্তু এইটার আছে। বুঝতে পারছো? বলো বুঝতে পারছো কিনা? তাহলে এখন এই জিনিসটা একটু তোমাকে মাথায় রাখতে হবে যে মূলদ এবং অমূলদের এটাও একটা বিষয়, যে যদি এভাবে থাকে তখন আমি দেখবো যে ঘনমূল থাকলে মূলদ, ঘনমূল না থাকলে অমূলদ। তো আমরা কিন্তু মোটামুটি মূলদ এবং অমূলদের সবকিছুই কাভার করে ফেলছি। সবকিছু কি কাভার করে ফেলছি। আচ্ছা, এখন তোমাদের একটা ইন্টারেস্টিং একটা জিনিস বলি। হ্যাঁ, এই যে বলতো পাইয়ের মান কত? আমরা বলি 3.1416, রাইট? বলো তো এটা কি মূলদ নাকি অমূলদ? 3.1416 এটা কি মূলদ নাকি অমূলদ? তোমরা অনেকেই বলবে স্যার পাইয়ের মান হচ্ছে অমূলদ, কিন্তু এই যে 3.1416 এটা কিন্তু মূলদ। কেন বাবা, কেন এটা মূলদ? কারণ এখানে কিন্তু 6 এর পর আর কোনো সংখ্যা নাই, এটা একটা সসীম দশমিক ভগ্নাংশ। তো সসীম দশমিক সকল ভগ্নাংশ কি মূলদ? তো এইটা তো অ্যাকচুয়াল পাইয়ের মান না। ভালো করে বুঝো, এটা কিন্তু অ্যাকচুয়াল পাইয়ের মান না। অ্যাকচুয়াল পাইয়ের মান কত? অ্যাকচুয়াল পাইয়ের মান হচ্ছে 3.141593 মানে এরকম, তাই না? আমরা এইটাকে কনভার্ট করেছি, এই যে আমরা শেষের না এখান থেকে এগুলো বাদ দিয়েছি। এই যে বাদ দিয়েছি, শেষে যে 9 ছিল, 9 থাকার কারণে আমরা 5 এর সাথে 1 যোগ করে 3.1416 করেছি। এগুলো আমরা বাদ দিয়েছি। তো যখন বাদ দিয়েছি এইটা কিন্তু তখন মূলদ। আর যদি আমরা এটা বাদ না দিতাম, যেরকম আছে এরকম যদি থাকে, তাহলে এটা কি বলো? এটা অমূলদ। তো সাবধান। হ্যাঁ, পায়ের মান কিন্তু আমরা এটা ইউজ করি নরমালি, বাট এটা মূলদ, কিন্তু এটা তো অ্যাকচুয়াল পায়ের মান না। এবার আমাকে বলো তো, আমরা পায়ের মান হিসেবে কি অনেকেই 22/7 ব্যবহার করি কিনা? বলো তো, করি কিনা? করি, 22/7 ব্যবহার করি কিন্তু অনেকেই। এটাও কিন্তু ঠিক না, কারণ এটাও মূলদ। 22/7 কি মূলদ? এই পায়ের মান কিন্তু 22/7 না। পায়ের মান হচ্ছে 22/7 হচ্ছে পায়ের মানের কাছাকাছি একটা মান। এই জন্য এখানে প্রায় লেখা উচিত, প্রায়, কারণ এটা তোমাকে অ্যাকচুয়াল মান দিবে না। এবং এইখানেও লিখতে হবে প্রায়, কারণ এটা কিন্তু এক্সাক্ট মান না। সো যদি আমি প্রশ্ন করি নিচের কোনটি অমূলদ, ঠিক আছে, দিয়ে অপশনে দিলাম ধরো পাই, খতে দিলাম আমি 3.1416, গতে দিলাম আমি 22/7, আর ঘতে দিলাম আমি সবগুলো। ঘতে দিলাম আমি কি সবগুলো। বেশিরভাগ স্টুডেন্ট সবগুলো লিখবে। সো তুমি যেন আবার এই ভুলটা করো না, এটা সবগুলো হবে না, কারণ এটা মূলদ, এটা মূলদ। অমূলদ হচ্ছে এইটা, অমূলদ কোনটা? এইটা। বুঝতে পারছো? বলো বুঝতে পারছো কিনা? এটা একটু মনে রাখো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের মূলদ অমূলদের সবই শেষ হয়েছে। আর একটা অঙ্ক আছে মূলদ অমূলদ রিলেটেড। আর একটা টাইপের অঙ্ক আছে, তো এটা আমাদের বোঝা জরুরি। সেটা কি? আমার মনে হয় যে তোমার এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথ হচ্ছে এটা। সেটা বলবে যে ধরো √3 অমূলদ। হ্যাঁ, √3 একটা কি অমূলদ সংখ্যা। বলবে এটা প্রমাণ করো। এটা কি প্রমাণ করো? √3 অমূলদ সংখ্যা। সো এটা কিন্তু তোমাদের বইয়ে সুন্দর করে দেয়া আছে। তারপরেও অনেকে এটা বুঝে না, আমি একটু সহজে এটা বুঝাই বলি তোমাকে। সো এটা যখন আমরা প্রমাণ করব, আমরা প্রথমে ধরবো যে ধরি √3 হচ্ছে মূলদ। ধরি কি √3 একটা মূলদ সংখ্যা। আচ্ছা, ধরলাম। এখন আমরা দেখব যে মূলদের যে বৈশিষ্ট্য আছে সেটা যদি √3 সাথে যায়
তাহলে ওটা মূলদ হবে। আর যদি দেখি যে √3 বৈশিষ্ট্যগুলো মূলদের সাথে যাচ্ছে না, তাহলে এটা মূলদ হবে না। ঠিক আছে, তো আমরা দেখি তাহলে আমি কি লিখতে পারি না √3 সমান p/q। ওই যে মূলদকে আমরা p/q আকারে লিখতে পারি, ভগ্নাংশ আকারে লিখতে পারি, এই জন্য এটা করলাম। এখন দেখো এখানে রুট আছে, তাহলে আমি রুটটা তুলে দিতে চাই। তো রুট যদি তুলতে চাই তাহলে আমি কি করব, বোথ সাইডে বর্গ করে দিব, তাহলে রুট চলে যাবে। খেয়াল করো, তাহলে √3 যদি বর্গ করি তাহলে কি আসবে, 3 আসবে এখানে, কারণ স্কয়ার আর রুট কাটা যাবে। আর এই পাশে দেখো p² আসবে, নিচে q² আসবে। এবার আমি যেটা করব, এখানে তো q² মানে কি বলতো, q² মানে দুইটা q গুণ অবস্থায় আছে। এই q² মানে কি, q² মানে এই যে q * q, মানে তুমি q² যে কথা q * q একই কথা। সো আমি এখান থেকে একটা q বাম পাশে নিয়ে আসব। হ্যাঁ, আমার এখানে আছে দুইটা q, আমি একটা q বাম পাশে নিয়ে আসব। বলো তো ডান পাশে এই q²টা মানে এই qটা কোথায় আছে, নিচে আছে, মানে ভাগ অবস্থায় আছে। তাহলে এটা যখন বামে আসবে তখন গুণ হয়ে যাবে, অর্থাৎ 3q = p²/q। এখানে আরেকটা q কোথায় গেছে, এখানে তো স্কয়ার ছিল, কই গেল, আমি ডান পাশে নিয়ে আসছি। হ্যাঁ, এই যে q ডান পাশে নিয়ে আসছি। আচ্ছা, তার মানে আমার মানে এখানে লজিক্যালি এটা আসতেছে, কিন্তু তুমি কি বলো এটা কি সম্ভব? এটা আসলে সম্ভব না। এই যে 3q ≠ p²/q, এটা সম্ভব না। কেন সম্ভব না, এটা কিন্তু বইয়ের মধ্যে সুন্দর করে দেয়া আছে স্পষ্টত। তোমরা একটু বইয়ে এটা দেখো। হ্যাঁ, স্পষ্টত 2q পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q পূর্ণ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা নয়। হ্যাঁ, আর বাকিগুলো না লিখলেও হবে। অতএব 3q ≠ p²/q। আচ্ছা, এবার আসো আমি একটা, এই যে বইয়ে এই লাইনটা আছে, অনেকে এই লাইনটা বুঝে না, জাস্ট মুখস্থ করে। তো তুমি বুঝে মুখস্থ করো, বুঝো এইটা কেন পূর্ণ সংখ্যা, এটা কেন পূর্ণ সংখ্যা নয়, এটা বুঝো আগে। কারণ কারণ আমার p এবং q কি বলতো, p এবং q স্বাভাবিক সংখ্যা। p এবং q কি, এই যে আমি যে লিখছি p/q, এখানে p এবং q কি ছিল বলতো, স্বাভাবিক সংখ্যা, এবং q ≠ 0। এটা কিন্তু আমরা একদম প্রথমে দেখেছি, মানে মূলদ হওয়ার শর্ত হচ্ছে এটা, যে p এবং q স্বাভাবিক সংখ্যা এবং q ≠ 0। আচ্ছা, এইবার আমি একটু এটাকে তোমার ভেঙে বলি। ধরো p এর মান হচ্ছে 2 এবং q এর মান হচ্ছে 3, 0 বাদে q এর মান যে কোনো কিছু হতে পারে। তাহলে আমরা ধরলাম p এর মান 2, q এর মান 3। তাহলে এবার আমাকে বলতো 3q, q মানে কত, 3, তাহলে কত আসছে, 9, তাই না? আর p²/q মানে কত, p এর মান ধরছি আমরা 2, তাহলে 2² মানে কত, 4, আর q মানে কত, 3। তাহলে দেখো 9 কিন্তু একটা কি সংখ্যা, 9 একটা পূর্ণ সংখ্যা। এবার আমাকে বলো তো 4/3 এটা কি পূর্ণ সংখ্যা? না, এটা পূর্ণ সংখ্যা না। এটা কি, এটা ভগ্নাংশ। খেয়াল করো, এটা ভগ্নাংশ। তাহলে পূর্ণ সংখ্যার ভগ্নাংশ কি সমান হতে পারে, বলো পারে? না, পারে না। এই কারণে এই দুটো সমান হবে না। আমি বুঝাইতে পারছি? তাহলে আমরা এখানে লিখবো, দেখো 3q পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q পূর্ণ সংখ্যা নয়, এটি কি, এটি ভগ্নাংশ। এই কারণে এই দুটো সমান না। তাহলে এই যে আমরা শুরুতে যেটা ধরেছিলাম এবং শেষে এসে দেখলাম যে আমাদের ধরাটাতে আসলে ভুল হয়েছে। তার মানে √3 মূলদ না। √3 কি তাহলে বলতো, √3 কি তাহলে? অতএব √3 এটা অমূলদ। এটা কি, √3 অমূলদ। বুঝেছো প্রমাণটা কিভাবে করলাম? জাস্ট একটু দেখো, প্রথমে আমরা মূলদ ধরবো, মূলদ ধরে মূলদের বৈশিষ্ট্য আকারে p/q লিখলাম, নিয়ে √3 তুলে দেওয়ার জন্য স্কয়ার করলাম, তারপর একটা q বামে নিয়ে আসলাম,
ঠিক আছে, আসার পর দেখলাম যে এটা পূর্ণ সংখ্যা হচ্ছে, কিন্তু এটা আমার পূর্ণ সংখ্যা হচ্ছে না। এটা কি হচ্ছে? এটা ভগ্নাংশ হচ্ছে। তাহলে পূর্ণ সংখ্যার ভগ্নাংশ তো কখনো সমান না, তার মানে এটা আমাদের ধরতে ভুল হয়েছিল। এটা মূলদ না, এটা কি? এটা অমূলদ। এই প্রমাণটা অনেকভাবে আসতে পারে। এটা √3 দিয়ে আসতে পারে, √2 দিয়ে আসতে পারে, √5 দিয়ে আসতে পারে, √7 দিয়ে আসতে পারে। বুঝতে পারছো? একই জিনিস, জাস্ট তুমি এখানে সংখ্যাটা চেঞ্জ করে দিবা। একটা বুঝলে বাকিগুলো পারবা। বলো বুঝছো কিনা? বুঝতে পারছো? বলো বুঝতে পারছো কিনা? খুবই সহজ। হ্যাঁ, তাহলে আমরা মোটামুটি মূলদ অমূলদের সবই শেষ করছি, আমাদের তেমন কিছু বাকি নেই। আচ্ছা, আরেকটা জিনিস আমি ভুলে গিয়েছি, এটা একটু বলি। অমূলদ রিলেটেড আরেকটা প্রশ্ন অনেক সময় আসে, সেটা হচ্ছে যে যেমন এই ধরনের অঙ্কগুলো তোমাকে বলবে যে √3 এবং 4 মধ্যে দুটি অমূলদ সংখ্যা লিখো। যদি বলে দুটি অমূলদ সংখ্যা লিখো, এই ভালো করে বুঝো, √3 এবং 4 মধ্যে দুটি অমূলদ সংখ্যা লিখো। তাহলে আগে তুমি দেখবো √3 মানে কি? √3 মানে 1 পয়েন্ট, খেয়াল করো, 1.73205008, মানে চলতেই থাকবে। আর এই পাশে হচ্ছে 4, আরেকটা সংখ্যা কি? 4। অর্থাৎ তোমার রেঞ্জ হচ্ছে কত বলো তো? তোমার রেঞ্জ হচ্ছে এইটা একটা রেঞ্জ, এটা আরেকটা রেঞ্জ। এই রেঞ্জের মাঝখানে তুমি যে কোনো দুইটা অমূলদ সংখ্যা নিবা। রেঞ্জ কত থেকে শুরু? 1.7 থেকে। তাহলে তুমি এর মাঝখানে 1.8 বলে কিছু একটা আছে না? বলো আছে কিনা? আছে। তো আমি যদি 1.8, এটা তো আমার মূলদ হয়ে যাবে। এটা কি হবে? মূলদ। তাহলে এটা নেওয়া যাবে না, আমাকে নিতে বলছো অমূলদ। তাহলে ধরো আমি বললাম যে 1.8234, ঠিক আছে, মানে কোনো মিল নাই, চলছে। এই যে ডট ডট দিতে হবে, যদি তুমি ডট ডট না দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, তাহলে ওটা মূলদ হয়ে যাবে। তাহলে এটা একটা আমরা সংখ্যা নিলাম। আরেকটা কি? আরেকটা মনে করো 2.15932, এভাবে চলছে, তাহলে এটা আরেকটা অমূলদ। তাহলে এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে, দুইটা তোমাকে রেঞ্জ দিবে, বলবে এই রেঞ্জের মধ্যে দুটো অমূলদ সংখ্যা বের করো, তখন তুমি এভাবে লিখবা। আচ্ছা, যদি বলতো এই রেঞ্জের মধ্যে দুটো মূলদ সংখ্যা লিখো, খেয়াল করো, এবার আমি মনে করো প্রশ্নটা চেঞ্জ করে দিলাম, আমি বললাম যে এই রেঞ্জের মধ্যে কি মূলদ সংখ্যা লিখো, তখন তুমি আর এই যে ডট ডট দিবা না। তাহলে এই রেঞ্জের মধ্যে একটা মূলদ সংখ্যা চাই, যেমন 1.8, যেটা আমি বললাম যে 1.843, আমি যদি এভাবে বলি এটা একটা কি? এটা একটা মূলদ সংখ্যা, কারণ এটাকে ভগ্নাংশে প্রকাশ করা যাবে। আবার ধরো আমি বললাম যে 2, এটা একটা মূলদ সংখ্যা, কারণ এই 2 তো এই রেঞ্জের মধ্যেই আছে, তাই না? এই রেঞ্জের মধ্যেই আছে। তাহলে তোমার বইয়ে এক অধ্যায়ে আমরা প্রথম টাইপটা শেষ করলাম। আমরা নেক্সট ক্লাসে অন্য অঙ্কগুলো করব, আরো বাকি দুইটা টাইপ আছে, ওই দুটো টাইপ করলে তোমার অধ্যায়টা শেষ হয়ে যাবে। আমি কিন্তু একটু ডিটেলস পড়াচ্ছি, একটু টাইম লাগছে, বাট এটাতে তোমার লাভ হবে। কি লাভ? তোমার কনসেপ্টগুলো একদম ক্লিয়ার থাকবে, তুমি অঙ্কে ভুল করবে না। আর তাড়াহুড়া করে কোনো রকম করে জাস্ট একটা শিখে গেলা, মুখস্থ করে গেলা, 2 দিন পর ভুলে যাবা। বুঝতে পারছো? তো যাই হোক, আজকে এই ক্লাসটা এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা অন্য অঙ্কগুলো করব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।